প্রিয় দর্শক, বিশ্বকাপের আলোয় আরেকটি পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি উৎপুর শুভ্র। বিশ্বকাপ ফুটবলের প্রতিদিন সন্ধ্যা ৬টায় আমরা আবার এটাকে একটু একঘেয়ে হয়ে যেতে পেরে ভেবে একটু ভেরিয়েশন আনি। কখনো ৬টা ৫, কখনো ৬টা ৬, কখনো ৬টা ৭ বেজে যায়। তো এটা আসলে সন্ধ্যা ৬টার প্রোগ্রাম। যেদিন দেরি হয় মনে করবেন যে এটা একটা কোনো আ কি বলবো, এটাকে যান্ত্রিক ত্রুটি বলাটা ঠিক হবে। আমরা মানুষরা প্রোগ্রামটা করি, কিন্তু এর ভিতরে যন্ত্র থাকে ইনভলভ। এসব নানা কারণে কখনো কয়েক মিনিট দেরি হয়। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। এবং আমার ধারণা এতদিন ধরে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে, এটার একটা হয়তো নিয়মিত কিছু দর্শক তৈরি হয়েছে যারা এই ৬টায় এটার অপেক্ষায় থাকেন। তাদের ওই ৫, ৬, ৭ মিনিটের বিরক্তিটা জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের এই পর্ব আবার শুরু করছি। আরেকটা নতুন পর্ব, বিশ্বকাপের আলোয়। আজকের বিশ্বকাপের আলোয় আমরা একটা যে থিম ঠিক করেছি, এটা আর ব্যাখ্যা না করি, আমার মনে হয় অলরেডি আপনারা জেনে গেছেন যে আমরা একটা থিম ঠিক করে তারপর নানা দিকে ছড়িয়ে যাই। একই কথা বারবার বলার মনে হয় দরকার নেই। আজকের থিমটা খুব ইন্টারেস্টিং। এটা বেশিরভাগ সময় আমারই দেয়া। তো আজকে এটা দেয়ার সময় আমার খুব ভালো লাগা একটা অনুভূতি কাজ করেছে। আমি আজকে অনুষ্ঠানটার নাম দিয়েছি, মানে আমাদের এই আলোচনার অংশটার নাম দিয়েছি বিশ্বকাপে ফরাসি সৌরভ এবং স্পেন বেলজিয়াম। তো ফরাসি সৌরভ মানে ফরাসি ফ্র্যাগরেন্স, ওদের সুগন্ধি সারা পৃথিবীতে বিখ্যাত। তো সেটার সাথে আসলে স্পেন বেলজিয়ামের সেই অর্থে সম্পর্ক নেই। আমরা দুইটাকে জোড়া লাগাইছি এই কারণে যে আজকে রাতেই একটার সময় স্পেন বেলজিয়াম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হবে। এটার ২ টা বিষয় জোড়া লাগানোর জন্য এটা করা হয়েছে, কিন্তু ২ টা পুরোপুরি আলাদা বিষয়। আমরা আলোচনা শুরু করব বিশ্বকাপে ফরাসি সৌরভ, তার মানে হচ্ছে ফ্রান্সের কালকের খেলা দেখে আমি একটু ঘোরের মধ্যে আছি। এই জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই ঘোর আমাদের অতিথিকে একটু স্পর্শ করেছে কিনা এটা আমরা এখনই জানতে পারবো। আমাদের অতিথি গত ২ দিনই আপনি ছিলেন, মারুফুল হক। ইটস অলওয়েজ প্লেজার আপনার সঙ্গে কথা বলা। থ্যাংক ইউ। আজকেও আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো ফরাসি সৌরভ, আমার কাছে কালকের খেলাটা আপনার একদম যদি ভিন্ন মত থাকে আপনি দিতে পারেন। আমি আপনাকে চাপিয়ে দিচ্ছি না। আমার কাছে মেসমারাইজিং লেগেছে। আমার কাছে অসাধারণ লেগেছে। আমি ইনফ্যাক্ট এখনো রোমাঞ্চিত যে ফুটবল এরকম হওয়া উচিত। ধন্যবাদ। আসলে মানে এটা হলো ফরাসি যে কাজটা করছে, মানে ফ্রান্স টিমটা ওয়ার্ল্ড কাপে যে কাজটা করছে, এটা আমরা যারা দর্শক দূর থেকে আছি বা সামনে থেকে যারা দর্শক আছেন তাদের কাছে সৌরভ। কিন্তু যারা তাদেরকে ফেস করছেন, মাঠে তাদেরকে ফেস করছেন, এই সৌরভের উল্টাটা কি আমার জানা নেই, আমি হয়তো বলতে পারছি না। মানে একটা জিনিস আমি দেখছিলাম যে আসলে এখন ওয়ার্ল্ডের প্রায় সবগুলা টিম এই টিম ফ্রান্সের সঙ্গে খেলতে ভয় পায়। এখন যেটা মানে আপনি বলছেন, এটা আমি জানি না এটার উল্টাটা কি হবে। তবে এটার কারণ আমরা অবশ্যই কালকে দেখেছি আসলে এই টিমটার এগেইনস্টে খেলতে সবাই ভয় পায় কেন। আর কালকে আমি এখানে বলে গিয়েছিলাম যে খুব ক্লোজ ম্যাচ হবে। একটা জিনিস হলো যে আপনি কাউকে আপনি অনেক বুদ্ধিমান মানুষ। কারণ জি। আপনি জানেন যে এটা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করব। কারণ আমি বলেছিলাম যে কোয়ার্টার ফাইনালে যদি একটা ম্যাচে কনটেস্ট হয়, এটা অনুমান আরকি। জি। সেটা ইংল্যান্ড নরওয়ে। জি। আমার কাছে কালকে মনে হয়েছে এটা মিসম্যাচ। আমি একটু আপনাকে যদি একটু এখানে সুবিধা করে দিই আপনার। ঠিক আছে। আমার কেন মনে হয়েছিল, অন স্ক্রিন আমি আপনাকে আর দ্বিমত করিনি। আপনি আপনার মতটা দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে ফ্রান্সের এই দলকে যদি ডিস্টার্ব করতে হয়, মানে ওদেরকে একটু খেলতে না দেওয়ার লাইনে না গেলে, যেটা প্যারাগুয়ে খুব সফলভাবে করেছে। রাইট। আমাদের ভালো লাগেনি দর্শক হিসেবে। প্যারাগুয়ের কোচের চিন্তা ঠিক ছিল। কিন্তু মরক্কো যদি অনেকটা ফ্রেঞ্চ ঘরানার ফুটবল খেলে, এটা মনে হয় না কনটেস্ট হবে। এইটা ছিল আমার চিন্তাটা। কারণ আপনার চিন্তাটা রিভার্স থিওরি থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আপনি কাউকে যদি অতিরিক্ত সম্মান করেন, সেটা কিন্তু ভয়ের পর্যায়ে চলে যায়। আপনি সম্মান করেন, রেসপেক্ট থাকতে হবে। যদি ওভার রেসপেক্ট হয় তাহলে সেখানে একটা ভয় চলে আসে। আমার কালকে ম্যাচটা এরকম মনে হয়েছে যে ওরা ফ্রান্স টিমটাকে খুব বেশি সম্মান দেখিয়েছে। যতটুকু সম্মান তারা ব্রাজিলকে দেয়নি বা অন্যান্য টিমকে দেয়নি। এটা একটা কারণ। আর যদি আমি এটা সাইকোলজিক্যাল কারণ, মানে মরক্কোর খারাপ করার পেছনে আরেকটা কারণ হলো যে তাদের এই খেলার স্টাইলটা, মরক্কোর খেলার যে স্টাইলটা ওরা ডেভেলপ করেছিল এবং তাদের স্ট্র্যাটেজি সবকিছু, ট্যাকটিক্স সবকিছু কিন্তু সাইবারিকে নিয়ে। এটা একটা খুব ভালো পয়েন্ট জি। বলেছেন আপনি। কারণ সাইবারি না থাকাতে তাদের যে প্লেইং স্টাইলটা যেভাবে তারা খেলে আসছে, এটা না থাকাতে তাদের, মানে আমি মনে করি তাদের ট্যাকটিক্স এর উপর অনেক, অনেক বড় একটা এফেক্ট হয়েছে। প্লাস গোল করার লোকটাও মানে গোল করার লোক, বড় কথা হলো গোল মানে করার সুযোগ সৃষ্টি করা, সেই জায়গাতে অনেক ঘাটতি ছিল। আরেকটা জিনিস আপনি যদি খেলা শুরুর থেকে দেখেন, ২ থেকে ৩ বার মাত্র ওরা হাই প্রেস করেছে ফ্রান্স।
বাকি সময় কিন্তু ওরা মিড ব্লকে চলে এসেছে। এবং ইন্টারেস্টিংলি আমার কাছে যেটা আমি মানে আগে অনেক দেখেছি, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে প্রথম দেখেছি যে 4-4-2 এসে মিড ব্লক করলে সেখানে যদি 2টা ডায়মন্ড করে, এই ডায়মন্ড ব্রেক করার মতো আমি আসলে এই ওয়ার্ল্ড কাপে এখনো টিম দেখি না যে মানে 4-4-2 মিড ব্লকের ডায়মন্ড। ফ্রান্স কি কালকে 4-4-2 খেললো না 4-1-3-2? আমি বলছি যখন ব্লকে আসছে, তখন তারা যখন 4 জন হয়ে যাচ্ছে, পরপর দুইটা 4 হয়ে যাচ্ছে। জি, তারপর আবার সামনে 2 জন থাকছে। এই 4 জন, মাঝখানের 4 জন এবং সামনের 2 জন, কিন্তু 2টা ডায়মন্ড হচ্ছে। এবং ফুটবলের ডায়মন্ড শেপটা হলো অ্যাটাকিং এর জন্য একটা অনেক বড় অস্ত্র, ডিফেন্ডিং এর জন্য অনেক বড় অস্ত্র। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওরা এই ডায়মন্ডটা ব্রেক করতে পারেনি, এবং মানে তাদের ডিফেন্ডিং কাউন্টার অ্যাটাক 2-1টা করেছে, যেটা তাদের মানে মিডল থার্ড পার করতে পারেনি। আপনার ডায়মন্ড শুনে মানে আমাদের বয়সী যারা, মানে আপনি আমার কাছাকাছি বয়সের, অমল দত্তের কথা মনে পড়ে। জি, যে ইন্ডিয়া একজন কোচ ছিলেন পিকে ব্যানার্জি আর অমল দত্ত, এই দুজনের রাইভালরি ছিল প্রচন্ড, ইস্ট বেঙ্গল মোহনবাগান মিলিয়ে। অমল দত্ত ইন্ডিয়ার ফুটবলে প্রথম ডায়মন্ড সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। জি। এটা আমি জানি না, ইয়াং জেনারেশন তো ধরেন কত অমল দত্ত পার হয়ে আসছে, এরপরে এর সঙ্গে রিলেট করতে পারবে। আমি ওখানে ওই দাদার মানে অমল দত্ত যেটা ছিল সেটা হলো একটা ডায়মন্ড। হ্যাঁ, আপনি বলছেন যে এটা ডাবল ডায়মন্ড। আচ্ছা, আপনি যদি একটু, আমি আমাদের এখন তরুণ প্রজন্মই বলেন, দর্শক বলেন, ফুটবল টেকটিক্স নিয়ে প্রচুর গবেষণা হয়। আপনি এই ডায়মন্ড জিনিসটাকে যদি একটু ব্যাখ্যা করেন যে এটাকে ডায়মন্ড বলা হচ্ছে কেন? আপনি যদি অ্যাটাকিং ডায়মন্ড বলেন তাহলে হবে আপনার এটা মানে 4-4-2 তে মানে আপনার 4টা মিডফিল্ডে একটা হোল্ডিং মিডফিল্ড, তার 2 পাশে 2টা মিডফিল্ড ভিতরের দিকে আসে, এবং মানে এটার নাম্বার 6, এটা যদি আপনি ধরেন 7, এটা হলো 11, আর মাঝখানে উপরে হলো নাম্বার 8। এই যে 4 জনের শেপটা, মানে এটা একটা ডায়মন্ড শেপ, এটা হলো অ্যাটাকিং ডায়মন্ড শেপ, আর 2টা ফরওয়ার্ড তাদের সামনে থাকে, এটা একটা। আর যেটা আমি বলছিলাম কালকে, আপনি দেখেন ডায়মন্ড শেপটা কখন হচ্ছে, যখন মানে ওই দিক দিয়ে এমবাপ্পে যখন প্রেস করছে, এমবাপ্পের বাম পাশে থাকতেছে হলো সম্ভবত ডুয়ে ছিল, আবার ওইদিকে থাকছে আপনার হলো গিয়া ওই ডেম্বেলে উপরে না, ওলেসে, এবং তাদের পিছনে ছিল হলো আপনার রেবিও। আবার বল যখন ওইদিকে যাচ্ছে তখন উপরে থাকতেছে ডেম্বেলে, তার ডান পাশে চলে আসছে আপনার রাইট ব্যাক আপনার ওদের কুন্দে, এবং তার বাম পাশে থাকতেছে ঠিক সেম আপনার ওলেসে, এবং তার নিচে থাকতেছে কুনে। এই যে 2টা ডায়মন্ড শেপ। বুঝতে পেরেছি। আমি জানি যে ধরেন যে কোনো শিল্পের পিছনেও সায়েন্স থাকে, রাইট, একটা কাঠামো থাকেই থাকে। আমার এই ফ্রান্স দলকে না এত টেকনিক্যাল বিশ্লেষণ করতে ইচ্ছা করে না। নিশ্চয়ই এর মধ্যে টেকটিক্স আছে, নিশ্চয়ই এর মধ্যে অনেক কোচের ইনপুট আছে, প্লেয়ারদের ইনপুট আছে। আমি সিম্পলি খেলার আনন্দ দেখার যে আনন্দ, যেটা আমি হয়তো একটু বেশি বলে ফেলছি কিনা জানি না, আমার কাছে কালকে মনে হয়েছে এটা 80s এর ব্রাজিল বলে ফেললাম আবার। ব্রাজিলও এই ধরনের খেলা অনেক খেলেছে। 80s এর ফ্রান্স, যদি ফ্রান্সেই থাকি, প্লাতিনির ফ্রান্স, যেটা 84 ইউরো জিতেছিল। হ্যাঁ, টিগানার ফ্রান্স, ভালো বলেছেন, টিগানা, প্লাতিনি, জিরেস, ফার্নান্দেস, ওই মিডফিল্ড। এবং তারা 86-তে ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারালো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ, সেই ফাইনালে গিয়ে হেরে গেল। এই ফ্রান্সের মধ্যে আমি ক্রিয়েটিভিটি, টাচ সবকিছু মিলে ওই ছোঁয়াটা দেখতে পেয়েছি। এবং আপনি যদি আমরা যদি আমাদের এই যে একটা ট্রায়ো যদি আমরা বলি যে আপনার এমবাপ্পে, ওলিসে এবং ডেম্বেলে ধরেন 2-এ তার পার্ট প্লে করেছে, এইটা তো এখন মনে হচ্ছে যে এই অতীতে যে এরকম ট্রায়োগুলো ছিল এগুলোর সঙ্গে তুলনার মতো জায়গায় চলে আসছে, যে তাদের যে কম্বিনেশন, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে ইন্টারচেঞ্জ, এটা নিয়ে আপনি আগেও কথা বলেছেন। আর কালকের ম্যাচ দিয়ে যদি বলেন স্পেসিফিক। এখানে আপনার যেটা হয় যে এটার মানে আমি বলি যদি আপনার মেইন যে ইঞ্জিন রুম মানে এই মানে সায়েন্সের ইঞ্জিন রুম, সেটা হলো অলিসে। কারণ আপনার অলিসে আপনি দেখেন নাম্বার 9 পজিশনে যাচ্ছে, আবার নাম্বার 7, আবার নাম্বার 11, মানে রাইট উইংয়ে যাচ্ছে, লেফট উইংয়ে যাচ্ছে, নাম্বার 10ও থাকতেছে, আবার 9। এই যে ওকে ঘিরে যে মানে 3 জনের কম্বিনেশনটা, এবং এটার জন্য ওরা একটা জিনিস দেখবেন যে এই কম্বিনেশনের ভিতরে কিন্তু সবসময় আমি কালকে যেটা বলছিলাম যে প্রাইম স্কোরিং এরিয়াটা সবসময় কিন্তু ওরা ফাঁকাই রাখে। এবং এটার কালকের ডেভেলপমেন্ট আরেকটা ছিল যে জোন 14, যেটা বক্সের সামনে আমরা রাউন্ড জোনটা বলি, সেটা এই জোনটা ফাঁকা রাখছিল। তাহলে এখানে কে কখন আসবে এবং কাকে কখন কে ট্রেক করবে এটা ধরা অনেক মুশকিল। অপোনেন্টের জন্য ধাঁধা। এটা অনেকটা মানে আমি বলবো যে অলিসের জন্য সম্ভব হচ্ছে, কারণ এই জায়গায় আগে গ্রিজম্যান ছিল, গ্রিজম্যান কিন্তু এত বেশি অপারেট করতে পারতেছে না। সে হয়তো নাম্বার 10 থেকে নাম্বার 11-এ যেত, কিন্তু সে কখনো বোথ উইং এ বা নাম্বার 9-এ যেতে পারতো না।
ওলিসের কথা যদি আমি বলা শুরু করি অনুষ্ঠান শেষ হয়ে যাবে, মানে আমি Right. আসলে এই ছেলেটা প্রেমে পড়ে গেছি। মানে কালকে এই সম্ভবত পিটার ড্রুরি ছিলেন কমেন্টেটর, ওলিসে বল নিয়ে যাচ্ছেন, আমি জি। দৌড়াচ্ছেন কথাটা বললাম না এই কারণে, ড্রুরি বলছেন ওলিসে ইজ গ্লাইডিং, Right. আমার কাছে রাইট ওয়ার্ড, Right. যে ওলিসে যখন বল নিয়ে যায় এটা মনে হয় না বল নিয়ে তিনি দৌড়াচ্ছেন, মনে হচ্ছে বল নিয়ে তিনি ভেসে যাচ্ছেন, জি। মানে এটা আনবিলিভেবল। জিদানের কিছুটা হয়তো টাচ আছে, দুজনের ফিগার হয়তো আলাদা রকম। তো ওলিসে এই ওয়ার্ল্ড কাপের আমি বলবো যে যদি একটা প্লেয়ার পিক করতে হয়, বেস্ট প্লেয়ার তো একটা আসবেই আলোচনায়। এই বোয়াদ্দি কালকে ধরেন এক অর্থে তার না, কিছু নাম অনুযায়ী খেলতে পারেন নাই, পরে তাকে তুলিয়ে নেওয়া হলো। ওলিসে আর হয়তো আপনার দুইয়ের কথা নিজেদের মধ্যে কি কম্পিটিশনটা হবে কিনা, না, ওলিসের সঙ্গে আমি যদি কম্পেয়ার করি মানে তাহলে বেলিংহামকে আসতে হবে এই যে মানে এমার্জিং প্লেয়ার হিসেবে। বেলিংহামের বয়স কত? বয়স 25-26 গত ওয়ার্ল্ড কাপ তো খেলছে, 25-26 হবে এরকম হবে। মনে হয় এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ না খেললে মনে হয় এমার্জিংটা দেয় না, কিন্তু না, আপনি বলছেন ইয়াং ট্যালেন্টদের মধ্যে। মানে ওই পজিশনের প্লেয়ারদের মধ্যে তাহলে আমি বলবো যে না, আমি বলছি যে একটা এমার্জিং প্লেয়ারদের তো প্রতি Right. ফিফাতে যে এই জি। ওয়ার্ল্ড কাপে প্রথম খেলেছেন, বয়স জি। কম, বয়সের মধ্যে কি একটা ক্রাইটেরিয়া আছে, 22 না 23 হইতে হয়, জি। সে হচ্ছে সেটা অবশ্যই মানে আপনার মানে আনপ্যারালাল ওলিসি হবে। এটা ওলিসি হবে। আর এমবাপ্পেতে যদি আসি, এমবাপ্পে মানে এত দুর্বল পেনাল্টি খুব কম দেখছি, ঢাকা ফুটবলে খুব দেখি নাই আমি। তো এটার একটা কারণ কি এই আগের 2-3 মিনিটের ডিস্ট্রাকশন, এই যে ভিআর নিয়ে যে দাঁড় করিয়ে রাখা এটা হলো। না, আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে মনে হলো সাধারণত কিন্তু যারা থেমে পেনাল্টি নেয় তাদের কিন্তু ডিসিশন থাকে সে কি করবে, কিন্তু কখনো ওরা গোলকিপারের মুভমেন্টে ওরা প্রভাবিত হয় না। কালকে যখন থেমে গেল, তো থেমে যাওয়ার পরে কিন্তু সে গোলকিপারের পজিশন গোলকিপারকে ফলো করেছে। গোলকিপারে ফলো করার পর তো ওখানে মধ্যে তার ডিসিশন চেঞ্জ হয়েছিল। সেজন্য আমার মনে হয় যে প্লেসমেন্টটা ঠিক হয় না। মানে সে হয়তো বাম দিকে মারতে চেয়েছিল, কিন্তু জি। বুঝতে পেরেছে গোলকিপার ডান দিকে মারতে গেছে, তখন এই পাওয়ারটা জেনারেট করতে পারে। রাইট, রাইট। এটা আপনার, আমি যেটা মনে এটা করি। আপনার ব্যাখ্যা। জি। কিন্তু এরপরে যে গোলটা হলো সেটা প্রবাবলি এমবাপ্পের পক্ষে সম্ভব। হ্যাঁ, আমি জানি মেসির পক্ষেও সম্ভব। মানে একটা বলে আরেকটা চলে আসে। আনবিলিভেবল, মানে এই ডিফেন্ডারের পাশে একটু জায়গা, ওইখান থেকে কার্লিং, এবং গোলকিপারের আসলে কিচ্ছু করার নেই। গোলকিপার মানে পারলে হয় সম্ভবত বলেই দেখতে পায়। বলই দেখতে মানে এটা একটা, মানে এমবাপ্পেকে নিয়ে যদি আমরা বোঝাতে চাই এমবাপ্পের গোল স্কোরিং এবিলিটি, প্রবাবলি এটা একটা এক্সাম্পল হতে পারে। অ্যাকচুয়ালি একটা বল হলো 9 ইঞ্চি বেশ। একটা 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 বল আপনি যাওয়ার কি সায়েন্সে পড়াশোনা করছেন? না, স্যার। একটা বলের ব্যাস হলো 9 ইঞ্চি। তো আমার কাছে আমি যেটা মানে সবসময় মনে করি একটা টপ ক্লাস স্ট্রাইকার সেখানে যদি 9.5 ইঞ্চিও থাকে সে ওই জায়গাটি এপ্লাই করবে। সে তার জন্য বড় জায়গার প্রয়োজন নাই। এবং এটা তার একদিনের ফসল না। এটা কিন্তু সে অনবরত করে আসছে। এবং অনেক সময় দেখবেন ট্রাই করছে। কালকে আমি জানি না মানে আপনার মানে ইসা কি জন্য একটু এদিক সেদিক হলো না। আর নিজেকে আরো ন্যারো করে নিয়ে আসছে। স্পেসটা আরো বেশি দিয়েছে। এটা ছিল আমার কাছে মনে হয়েছে। এটা আর আরেকটা জিনিস হলো যে আপনার যেটা আমরা অনেক সময় ভুলে যাই সেটা হলো যে এবার কিন্তু আপনার অনেক দূর থেকে গোল হচ্ছে। বক্সের বাইরে থেকে অনেক গোল, যেটা অন্য ওয়ার্ল্ড কাপে এত হয় নাই। এটা মানে আমার কাছে মনে হয় যে সেটা হলো যে স্টেডিয়াম গুলাতে আপনার কভার থাকে, কালকে যদিও কভার ছিল না, ওপেন স্টেডিয়াম ছিল। কভার থাকে সেখানে কিন্তু বলের মানে পেস, তারপরে ওখানে গেস করা যায়। না, বলের পেসটা অটোমেটিক আরো বেশি জেনারেট হয়। মানে বদ্ধ স্টেডিয়ামে বলের স্পিড আরো বাড়ে। আরো বাড়ে। ওপেন থাকলে বাতাসের কারণে, বাধার কারণে বাধার বাতাসটা কারণে বল কাঁপে বা ডিসপ্লেস হয়, কিন্তু ক্লোজ থাকলে সেখানে বলের পেস আরো জেনারেট হয় এবং রাইট ডাইরেকশনে যায়। কিন্তু আবার যদি আপনি বলি যে প্রাকৃতিক বাতাস আছে, বল এদিক ওদিক করতে পারে, তখন তো আবার গোলকিপারদের গোল খাওয়ার চান্স বেশি বেড়ে যায় না? আবার উল্টাটাও আছে, বেরিয়ে যাওয়ার চান্স থাকে। কারণ ওইখানে তো আপনি প্রেডিক্ট করতে পারছেন যে বল এইদিকেই বাঁক এদিকে নিবে। বাকি নেবে। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স এর দিকে যাই, ফুটবলের স্ট্যাটিস্টিক্স, যে মানে মার্ক টুয়েনের একটা কথা আছে যে মিথ্যা 3 প্রকার। মিথ্যা, ঢাহা মিথ্যা এবং স্ট্যাটিস্টিক্স। জি। তারপর মাঝে মধ্যে স্ট্যাটিস্টিক্সে যেতে হয়। যে পজিশন 52, জি। আমি ইন কনটেস্টে যাচ্ছি না, মানে আগের পুরনো হিসাবে যাচ্ছে। এখন তো ফিফা দেয় যে এত পার্সেন্ট আপনার, এত পার্সেন্ট আমার, মাঝখানে এতগুলো বল ছিল যে কারোরই না। ট্রানজিশন তো এখানে যদি সরাসরি যাই 48 ফ্রান্স, পজিশনে ফ্রান্স পিছিয়ে, জি। পাসে ফ্রান্স পিছিয়ে 524 আর 485। আসল যে জিনিস গোলের শট, ফ্রান্সের 22টা, রাইট, তাদের হচ্ছে 5টা। রাইট। অন টার্গেট তাদের 8টা, তাদের 1টা। জি। তো এইটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে মানে কাজের কাজটা যে ফ্রান্স কত ভালো করেছে। তারপরেও মারুফ আমার মনে হচ্ছে যে এদিকে বোধহয় বোঝা যাচ্ছে না আসলে ফ্রান্স কি খেলেছে। না, এটা দিয়ে আমি কালকে কিন্তু বলে গিয়েছিলাম যে সেটা হলো ফ্রান্সের পজিশনিং পারপাসফুল। হ্যাঁ, ঠিক বলছিলেন। এবং
আমি ওই যেটা বলে 48% হচ্ছে মিনিংফুল রাইট পাস। রাইট, কিন্তু আপনার আমি বলেছি সবসময় তারা খেলার আগেও কিন্তু তার গ্রেটার পার্সেন্টেজ ছিল আপনার পজিশনিং এর মরক্কোর। কিন্তু অনেক সময় মনে হচ্ছে যে আননেসেসারি এই পজিশনিং এর কোনো আসলে আ কোনো মানে তাদের খেলার উপর এফেক্ট হবে এরকম কোনো পজিশনিং তাদের ছিল না। অনেক সময় দেখবেন যে পজিশনিং হচ্ছে নিজেদের হাফে। সেখানে পজিশনিং করে আসলে সারাদিনই পজিশনিং করা যাবে। আপনি প্রেসিং করবেন না, প্রেসিং করবে বলবেন আপনাদের রিস্ক নাই কোনো, রাইট, যে কারণে পাস হয়তো বেশি হয়েছে, তারা পাস খেলতে খেলতো না, যে কিন্তু সেটাই। আসল পাস। এমনিতে ফ্রান্স নিয়ে আপনি এখানে আরেকটা জিনিস আপনার এখানে পাসিং একটা জিনিস আপনি আনা গেছে তাহলে ক্লিয়ার হতো। সেটা হলো আপনার মানে অ্যাটাকিং থার্ডে অ্যাটাকিং থার্ডে পাসিং পাস রেট কত, রাইট। এবং বক্সের ভিতরে টাচ কতগুলো অপোনেন্ট কাছে। এটা আমার মোবাইলে আছে, খুঁজে বের করব। এটা যে না, ফ্রান্সের অনেক অনেক বেশি, বেশি এই বিষয়ে সেটাই। কোনো সন্দেহ নেই। এটা মানে আমি দেখেছি সেটা আপনি ৪২ এর উপরে হ্যাঁ, ছিল। আপনি একটা গ্রুপ ম্যাচে আমাদের কলামে লিখেছিলেন যে বক্সের ভিতরে 41টা পাস খেলেছিল ফ্রান্স। কালকে ৪২ টা খেলেছে। ভাবা যায়? মানে এটা তো অবিশ্বাস্য। জি, সেটাই। ওই জঙ্গলের মধ্যে, জি, ওই রাইট। জঙ্গলের মধ্যে। এবং এইটাই বোধহয় এই এবং ফ্রান্সের ফুটবলের চিরন্তন বৈশিষ্ট্য এটা, যে অ্যাটাকিং থার্ডে যে তার প্যাটার্ন গুলা খেলে। এটা আসলে আমরা বোধহয় প্রবাবলি কি বলবো, যে একটা ফ্রান্স ফুটবলের একটা এক ধরনের পিক দেখছি এটা আমরা। আ বলা যায়। কারণ আ খুব কম নেশনই আছে যে তারা পরপর ২ টা ওয়ার্ল্ড কাপ একই অবস্থানে নিজেদের রাখা। আ আমরা এই আসলে তো ২ টা না ৩ টা। আপনি যদি বলি 18 তে তারা ফাইনাল চ্যাম্পিয়ন হলো। রাইট 22 এ তারা রানার্স রানার্স আপ আপ হলো। অবশ্যই। এইবার এখন সেমিফাইনাল অলরেডি উঠে রাইট গেছে। ৩ টা বলা যায়। কমপক্ষে 4th হবে। ৩ টা বলা যায়। ৩ টা এটা বিরল আরকি ওয়ার্ল্ড লেভেলে। আপনি যদি আ অন্যান্য টিমগুলা দেখেন তাদের উত্থান পতন আছে। কিন্তু তারা ওই একই জায়গায় মেইনটেইনটা করছে। আমরা হয়তো ধরেন আর্জেন্টিনার একটা স্পেল বলতে পারি। 78, 82, 86, 90 ওই ৪ টার ৩ টা ফাইনাল খেলছে। রাইট। ব্রাজিলের ধরেন পরপর ২ টা জিতেছে 58, 62। আমরা হয়তো আরেকটা ফাইনাল খেলেছে। আমরা ব্রাজিলে যেতে পারি। ব্রাজিল 90 ব্রাজিলে এরকম ২ টা ৩ টা স্পেল আছে। রাইট 94, 98, 2002। জি। ফ্রান্সও তাদের মানে একটা দেশের, ফ্রান্স তো ৮৬ ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলে ৯০ আর ৯৪ কোয়ালিফাই করতে পারে না। রাইট। কিন্তু ফ্রান্সের একটা জেনারেশন আসছে যেটা মানে আসলেই কি বলবো, যে আমি আবার ওই ফরাসি সৌরভ বেশি বলে ফেলতেছি কিনা জানি না। কিন্তু আমি আসলে মারুফ সত্যি কথা, আমি আসলে ফুটবল না এই একটা তো আছে যে খুব দৌড়াইলাম, খুব এগুলোর তো মূল্য আছে। কিন্তু আমি যেটা দেখতে চাই আসলে, যেটা আসলে বলে বোঝানো যায় না অনেক সময়, টাচ, একটা 1-2, একটা ব্যাক হিল, যেটা মোমেন্ট মানে আপনার এই চোখে সবগুলা লেগে করতে থাকে। হবে ইকোনমিক্যাল রানের ভিতরে যেটা এই যে বেশি কোচ, রান। এই যে কোচ মারুফ বেরিয়ে আসছে যে তুমি অনেক শো বোটিং করলা, অনেক কিছু করলা, রেজাল্ট কি? না সেটা রেজাল্ট কি? ইকোনমিক্যাল দর্শক তালি দিল, লাভ হইল কি? না ইকোনমিক্যাল রান থাকতে হবে। একদম ঠিক। দুইটার ব্যালেন্সটা খুব দরকার। এটা যারা এই দুইটা মিলাতে পারে প্রবাবলি তারাই ওই গ্রেটনেস এর জায়গাতে যায়। তারাই উপর চলে এবং যায়। আরেকটা জিনিস কি আপনার সাথে একমত হবেন? আমি ফ্রান্সটাতে সরে যাব, কারণ আজকের ম্যাচটা নিয়ে কথা বলতে হবে। জি। এই যে আপনাদের কোচদের কাঠামো, বারবার কিন্তু আপনাকে এটা আক্রমণ করছে, মানে না। যে কোচ লাগবে না তা না। কোচ তো ফুটবলে কোচের খেলা। যে দলটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, তাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে কোচের স্ট্র্যাটেজি এগুলো ভুলিয়ে দেয়, সেটাই আসলে গ্রেট টিম, তাই কি? না অবশ্যই এখানে কোচ প্রয়োজন আছে একটা না, না, জিনিস। না। আমি কোচের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতেছি না। আপনার এখানে কোচের কোনো ভূমিকাই নাই। অবশ্যই রোল আছে, অবশ্যই রোল আছে। সেটাই। এখন কথা হলো যে আপনি প্ল্যান দিবেন, আপনি স্ট্র্যাটেজি দিবেন, আপনি আ অন্যান্য যাই কিছু দেন না, ট্যাকটিক্স দিবেন। এক্সিকিউশন তো করতে হবে প্লেয়ার। এক্সিকিউশন করবে প্লেয়ার। এখন আবার যদি আপনি আ ওই ধরনের ট্যাকটিক্স দেন যে আপনার এখানে আর এক্সাম্পল দিলাম না। যে ট্যাকটিক্সটা আপনার টিমের জন্য আরো খারাপ হলো। ট্যাকটিক্স ছাড়াই ভালো থাকতো। তাহলে সেখানে তো আসলে এই ট্যাকটিক্স না, এর প্রয়োজন আমি কোচের ওয়ার্ল্ড ফুটবলে কোচের কি প্রয়োজন বা কি, এটার সবচেয়ে বড় ব্যাপার আপনার রুটি রুজির সম্পর্ক। আমি আজকে যদি প্রমাণ করে দিই ফুটবলে কোচ দরকার নাই, আমার মতো পণ্ডিত সাংবাদিক হইলে না, এটা কিন্তু আমরা মাঝে, মাঝে বলি। দরকার নাই। আমরা মাঝে, মাঝে বলি আসলে। এই টিমে তো কোচের প্রয়োজন নেই। আমরা মাঝে, মাঝে বলি। কিন্তু ওই টিমে বোধহয় আমরা দেশের মানে আমাদের লোকাল কনটেক্সটে কিন্তু আমি এটা মাঝে, মাঝে বলি। এইখানেও বোধহয় মারুফ একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন। সেটা তখনই নিশ্চয়ই বলেন যে টিমে তাদের পজিশনে হয়তো প্রবাবলি দ্য বেস্ট প্লেয়ার্স আছে। ওই সময় বোধহয় কোচ আরো বেশি লাগে। কারণ ইগোর ঝামেলা থাকে, তাদের ভিতরে সবার স্টার হওয়ার প্রবণতা থাকে। এটা কারণ আপনি দেখেন এই যে এই টিমটাই মানে একটা জিনিস হলো ওয়ার্ল্ড কাপে অন্যান্য যে টিমগুলো আছে তাদের প্লেইং স্টাইল, তাদের ফরমেশন, তাদের শেপ, অ্যাটাকিং যাক আর ডিফেন্ডিং তাদের শেপ চেঞ্জ হচ্ছে। কিন্তু এই টিমটা কিন্তু কোথাও কোনো চেঞ্জ নাই। তাদের স্টার্টিং ফরমেশন, তাদের টিম স্ট্রাকচার, কালকে সাবস্টিটিউশন তো দরকার ছিল না। ওটা জাস্ট রেস্ট দেওয়ার জন্য হয়তো আমরা টিম স্ট্রাকচার, ডিফেন্ডিং এর শেপ, অ্যাটাকিং এর শেপ একবারে সবকিছু একই সেট করা। এইজন্য আমার কাছে মনে হচ্ছে আরো বেশি, এজন্য আপনার সৌরভ বেরাচ্ছে।
আচ্ছা, থ্যাংক ইউ। আমরা সৌরভ থেকে একটা অল ইউরোপিয়ান ক্লাসে যাই। এইখানে কতটুকু সৌরভ ছড়াবে জানি না। স্পেন বেলজিয়াম আজকে রাতে। হিস্টোরিক্যালি স্পেন গ্রেটার ফুটবলিং নেশন বেলজিয়াম। বেলজিয়াম একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে, এটা সর্বোচ্চ অর্জন। স্পেন ওয়ার্ল্ড কাপ জিতেছে, ইউরো জিতেছে, এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিট। আজকে রাতে খেলা এবং বিশ্বকাপে এই দুই দলের, আমি জাস্ট ইতিহাসটা একটু দর্শককে জানিয়ে দিই। বিশ্বকাপে এই দুই দলের দুইবার দেখা হয়েছে। 1986 সালে তারা ওই ম্যাচটা ড্র হয়েছিল, টাই ব্রেকারে জিতে পরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ওই এনজো সিফোর টিম, বেলজিয়ামের ওয়ান অফ দ্য ফাইনাস্ট প্লেয়ার। আর 90 সালে তারা হেরেছে। আর ওভারঅল 23 ম্যাচ খেলেছে এই দুই দল। এগুলোতে কিছু মিন করে না, জাস্ট বোঝানোর জন্য। 12টা স্পেন জিতেছে, 5টা বেলজিয়াম জিতেছে। তো এইখানে তো স্পেন ফেভারিট, এই বিষয় নিয়ে তো কোনো তর্ক নেই। আপনার এই ম্যাচটা নিয়ে আপনি কি ধরনের খেলা হবে বলে আপনার মনে হয়? আসলে স্পেন এর আগে লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপে যে মানে ভালো করেছে, তাদের যে এত উপরে এসেছে, তাদের একমাত্র ইয়ে ছিল আপনার কাউন্টার অ্যাটাক ছিল তাদের মানে মেইন অস্ত্র। তো এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হচ্ছে যে তাদের 9 পজিশনে, যেটা মানে আপনি যদি লাস্ট ম্যাচে দেখেন আপনার ইউএস এর সঙ্গে, সেখানে 4টা গোল করেছে। আপনি স্পেনের কথা বলছেন? ও সরি স্যার, আমি বেলজিয়াম বলছি। আমি অবাক হলাম যে স্পেন কাউন্টার অ্যাটাক। না, বেলজিয়াম। তো ওখানে কিন্তু আপনার 9 পজিশনে দুইজন চেঞ্জিং খেলছে, লুকাকু এবং আগে ছিল বোধহয় কেটেলিয়ার নাকি জানি ছিল, ওই দুজনে কিন্তু 3টা গোল করেছে। তো এখন ওই জায়গাটায় আমার মনে হয় না যে আজকে মানে স্পেন ওই সুযোগটা দিবে। কারণ এই সুযোগটা কখন দেয়, যখন একটা টিম আপনার খুব বেশি অ্যাটাকিং খেলে এবং খুব বেশি আপনার মানে বিল্ড আপে বেশি মনোযোগ হয় এবং উইং প্লে, তখন এই সুযোগটা থাকে। কিন্তু এই স্পেনে যেহেতু ডি ব্রুইনে আগে ফর্মে নেই, আগের লাস্ট ম্যাচ খেলে না, আজকেও খেলবে কিনা আনসার্টেন। তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি বেলজিয়াম সুবিধা করতে পারবে। আর পক্ষান্তরে যদি আপনার স্পেনের কথা চিন্তা করেন, আমি ওই দিনও বলে গিয়েছি, সেটা হলো যে এই ওয়ার্ল্ড কাপ শুরু করেছে ওরা সেই টিকি টাকা দিয়ে, কিন্তু যখন 2টা-3টা ম্যাচ গিয়েছে তখন কিন্তু তারা নিজেদের উপরে চেঞ্জটা নিয়েছে, যে আসলে উইং প্লে এবং তারা অনেক সময় দেখা গেছে যে কাউন্টার অ্যাটাক মানে অ্যাটাকিং ট্রানজিশনের সুযোগ পাওয়ার পরে মানে কাউন্টার অ্যাটাক করছে না। এখন কিন্তু আপনার কাউন্টার অ্যাটাক করছে এবং পর্যাপ্ত উইং প্লে করছে। আরেকটা প্লাস পয়েন্ট এই টিমটা, যেটা অন্য কোনো টিমের নাই, আমি দেখিনি এখন পর্যন্ত, সেটা হলো মানে আপনি যদি মানে টুর্নামেন্ট জিততে চান, চ্যাম্পিয়ন হতে চান, তাহলে আপনার 2টা টেররিস্ট উইঙ্গার দরকার। টেররিস্ট উইঙ্গার দরকার, কোট আনকোট টেররিস্ট উইঙ্গার। আমি বলি এই জন্য যে কারণ আপনার উইঙ্গার তো প্রতিটা টিমেই থাকে, কিন্তু আপনি কুকুরেলা এবং আপনার পেড্রোকে আপনি কিভাবে বন্ধ করবেন? ওরা আপনার ইনার লেপ, আউটার লেপ, ওভারল্যাপ সবকিছু করতেছে। আবার অন্যান্য উইঙ্গাররা কিন্তু শুধু ওভারল্যাপ করে। কুকুরের যে ডিফেন্ডার, এটা কি মনে করে দেওয়া দরকার মানুষকে? না, এটা কখনো মনে হবে না, মনেই থাকে না, তাই না? মনেই থাকে না। কিন্তু আবার দেখবেন যখন টিম প্রেসারে, তখন সে বলের পিছনে সবার আগে চলে যাচ্ছে। এই দুইটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট এই টিমটার জন্য, এবং এই টিম এই দুইটা এই কোয়ালিটি প্লেয়ার অন্য টিমে খুব একটা বেশি নাই, কিন্তু এটাই হলো এই স্পেনের সবচেয়ে বড় স্ট্রেংথ। আমরা যদি স্পেনের এই ওয়ার্ল্ড কাপের যাত্রাটা দেখি, ফার্স্ট ম্যাচ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কেপ ভার্দের সঙ্গে গোললেস। তখন তো জানা যায় না যে কেপ ভার্দে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় গল্প হয়ে যাবে। তখন মনে হয়েছিল এটা পুরোপুরি স্পেনের ব্যর্থতা। পরে আমরা বুঝেছি যে না, কেপ ভার্দে কি জিনিস আর্জেন্টিনা সবচেয়ে বেশি বুঝেছে। এখন স্পেন যে স্টাইলে আসছে, ওই স্টাইল থাকলে তখন আর কেপ ভার্দে, তখন তো তারা জানে না যে কেপ ভার্দে কি। সৌদি আরব 4-0, উরুগুয়ে 1-0, অস্ট্রিয়া 3-0। লাস্ট 16 প্রবাবলি সবচেয়ে কঠিন ম্যাচ ছিল, সবচেয়ে কঠিন পর্তুগাল, ওইটা 1-0। আপনি এই ম্যাচগুলোর ভিতরে গ্রাজুয়ালি আপনার স্পেন টিমটাকে গুছিয়ে উঠতে দেখেছেন, বা মানে যার প্রয়োজন, যে ট্যাকটিক্সটা প্রয়োজন এই ধরনের ওয়ার্ল্ড কাপে বা এরকম কম্প্যাক্ট ডিফেন্ডিং আনছে বা লো ব্লকের এগেন্সে যে ট্যাকটিক্সটা দরকার, সেই ট্যাকটিক্সটা ওদের ছিল। হয়তো আমরা প্রথম 2-3 ম্যাচে দেখিনি, কিন্তু ওরা ম্যাচ বাই ম্যাচ এটা ডেভেলপ করছে এবং অনেক তাদের এটার রেট অনেক বেশি। এমনও আছে আপনার একটা ম্যাচে 36 ক্রসেস তাদের ছিল, মানে মোর উইং নির্ভর, যেটা স্পেন আগের স্পেনের সঙ্গে যে স্পেন বলতে আমরা 2010-এর স্পেন, 2008-এর স্পেন, বা ইভেন এই ওয়ার্ল্ড কাপে আপনার ফার্স্ট 2-3 ম্যাচে দেখেন যে তাদের ক্রসিং নাই। এইটাও তো একটা বড় কিন্তু ইয়ের ব্যাপার, যে কি বলে, সাহস লাগে। আপনি একভাবে খেলে আসছেন, বুঝছেন হচ্ছে না, আপনি যে পুরো ট্যাকটিক্সটা চেঞ্জ করে ফেলছেন, এটা তো সাহস লাগে, আর ওই ধরনের প্লেয়ার লাগে। এটা কারণ হলো যে আপনার এই টিমটা যে প্লেয়ার গুলো আছে, সবারই ব্যাকগ্রাউন্ড কিন্তু একবারে সেই গ্রাসরুট থেকে একাডেমি লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট যেটা আছে সেটাতে আছে। এই ধরনের প্লেয়ার থাকলে হয় কি, আপনি যে ধরনের ট্যাকটিক্স দেন না কেন, তারা খুব সহজে করতে পারে। ইংল্যান্ড সেম, অন্য টিমের একাডেমি প্লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এই টিম দুইটাতে যে যত বেশি আছে, অন্য টিমগুলোতে তত বেশি নেই। আচ্ছা, আমরা শেষ করার আগে বেলজিয়াম নিয়ে কিছুটা আপনি নিজে বলে ফেলেছেন।
বেলজিয়াম টিম থেকে যেটা হয় এইসব ক্ষেত্রে আন্ডারডগ টিম থেকে এক ধরনের একটা হুমকি দেওয়া হয় বা দেওয়া হয়, সরাসরি হুমকি বলতেছি না, আপনি যেরকম টেররিস্ট ইউজ করেছেন কোট আনকোট হুমকি। বেলজিয়ামের কে যেন এটা বলেছে, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, যে একটা বড় চমক স্পেনের জন্য, তার একটা বড় চমক হবে। বেলজিয়ামের জয়টাই তো চমক হবে, মানে যদি অন পেপার আমরা এখন চিন্তা করি। তো আপনি কি আসলেই মনে করেন বেলজিয়ামের খেলা যা দেখেছেন, মিশরের সঙ্গে 1-1, ইরানের সঙ্গে গোললেস ড্র, নিউজিল্যান্ডের সঙ্গে 5-1, রাউন্ড 32 তে সেনেগাল, দ্যাট ওয়াজ এ মানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং কামব্যাক ফুটবল ইতিহাসেরই, 86 মিনিট পর্যন্ত 2-0 পিছিয়ে থেকে 3-2। তারপরে ইউএস এর সঙ্গে তো ট্রাম্প নাচ 4-1 জিতে। বেলজিয়ামের আসলেই চমক দেওয়ার ক্ষমতা আছে বলে মনে হয়? চমক প্রেডিক্ট করা যায় না, আমি জানি, তারপরও আপনি মনে করেন যে চমকে দিতে পারে? চমকে দিতে পারে। একটা বিশেষ দিনে কিন্তু বিশেষ কিছু হয়ে যেতে পারে। যেহেতু ওয়ার্ল্ড কাপ, এখানে কোয়ার্টার ফাইনাল কিন্তু সব টিমেরই কিন্তু আপনার ফাইনালে যাওয়ার যোগ্যতা আছে। আমি মনে করি আরকি। তারপরেও এখানে পাস্ট পারফরম্যান্স, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স এবং প্রতিটা পজিশনে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কোয়ালিটি সবকিছুর উপর নির্ভর করবে। তো এইগুলোর বলে যে আসলে মানে ওই চান্সটা কম আরকি। আচ্ছা, আমি এখন শেষ করে দিব, একদম শেষ পর্যায়ে দর্শক। আমি মারুফকে বিপদে ফেলার জন্য একটা প্রশ্ন করে শেষ করব। সেটা হলো, কালকে এমবাপ্পে আবার মেসিকে ছুঁয়ে ফেলেছেন। মানে এই ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট গোল। 8 গোল দুজনেরই। ওভারঅল যে লড়াইটা চলছে ওইখানেও কাছাকাছি চলে গেছেন আবার। এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট আসলে কে পাবে শেষ পর্যন্ত? এটা আপনার প্রেডিকশন? আমি চাই আর কেউ এদের দুজনে আর কেউ, মানে যারা লিস্টে আছে আর কেউ গোল না করুক। এটার ব্যাখ্যা কি? কালকে আপনি বলছিলেন, আমি পরিষ্কার হয়নি। এটার ব্যাখ্যাটা হলো এই দুজনেই পাক গোল্ডেন বুট। মানে এরাই খালি গোল করুক, এমবাপ্পে আর না, মেসি? মেসি এমবাপ্পে দুজনেই গোল্ডেন বুটটা পাক শিয়ারে। ও, আপনি চান যে এরা দুজনেই ডিজার্ভ করে। মানে দুজনের পারফরম্যান্স আপনাকে এমন করছে যে মানে একজন না পেলে মনে হবে যে সে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। মারুফ যে খুব ভালো কোচ, এটা আসলে মোটামুটি বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত সত্য, তাই না? না, আচ্ছা, আমি মনে করি না। সে মনে করে না, এটা তো বোঝা যায় যে সে আসলে ভালো কোচ। নিজেরটা নিজে বলা ঠিক না। মারুফ যে ভালো কথাও বলেন, দেখেন চেষ্টা করলেন কিভাবে, যে তিনি চান মেসি হবে। এর আগে ঘটেছে জয়েন্টলি গোল্ডেন বুট পাওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু এইবার সেই চান্স কম, কারণ হচ্ছে এখন গোল সমান হয়ে গেলে আমরা অ্যাসিস্ট দেখি। কাজেই শেষ পর্যন্ত হয়তো একজনই পাবে, কিন্তু তার কথার যে আমরা কি বলবো, যে তার কথার যে মর্মার্থ সেটা আমরা বুঝতে পেরেছি। এখানে মেসি এমবাপ্পেকে আলাদা করা কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা।